জমিদার একটি ফার্সি শব্দ এবং মুঘল আমল থেকেই এর ব্যবহার হয়ে আসছে। ফার্সি শব্দ জামিন, যার অর্থ জমি, এবং দাস্তান, যার অর্থ ধারণ বা মালিকানা। এই দুটি ফার্সি শব্দের বাংলা অপভ্রংশের সঙ্গে দার শব্দটি যুক্ত হয়ে জমিদার শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ জমির মালিক বা ভূস্বামী। জমিদার ও জমিদার বাড়ি সম্পর্কে সবারই কম বেশি আগ্রহ রয়েছে, তবে সঠিকভাবে জানা নেই যে কবে থেকে এই বঙ্গে জমিদারি প্রথা শুরু হয়েছিল। অনেকেরই ধারণা ব্রিটিশ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই বঙ্গে জমিদারি প্রথা চালু হয়েছিল। প্রকৃতপক্ষে আজ থেকে ৬০০ বছরের বেশি সময় আগে থেকেই পূর্ববঙ্গে জমিদারি প্রথা চালু হয়েছিল। মূলত তুর্কি, আফগান বা সুলতানি শাসনামল থেকেই বঙ্গে জমিদারি ব্যবস্থা চালু ছিল বলে ঐতিহাসিকরা ধারণা করেন। ১৫১০ সালে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে বনগাঁ কাগজপুকুরিয়ার জমিদার ছিলেন রামচন্দ্র খাঁ। তিনি রাজস্ব প্রদান করতে অস্বীকার করলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ জমিদার রামচন্দ্র খাঁর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে তাকে পরাজিত করেন। এছাড়া মুঘল ও নবাবী শাসনামলে বঙ্গে সনদ প্রদানের মাধ্যমে জমিদারি প্রদান করা হতো। সে সময় প্রথা অনুযায়ী জমিদারি ছিল বংশগত। তখনকার জমিদাররা জমির স্থায়ী স্বত্বাধিকারী বা মালিক না হলেও রাষ্ট্রকে নিয়মিত রাজস্ব প্রদানের মাধ্যমে বংশ পরম্পরায় জমিদারি পরিচালনা করতেন। গুরুতর কোনো অপরাধ না করলে সেই সময় সাধারণত কোনো জমিদারকে জমিদারি থেকে উচ্ছেদ করা হতো না। ওই সময়ে রায়ত বা সাধারণ কৃষক ছিল জমির ভোগ দখলকারী। জমিদাররা ছিলেন রাষ্ট্রের অধীন ভূমি রাজস্ব আদায়কারী এবং রাষ্ট্র ছিল জমির প্রকৃত মালিক। ১৭৬৫ সালে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তনের মাধ্যমে বঙ্গে প্রচলিত জমিদারি প্রথাকে প্রাতিষ্ঠানিকরণ করা হয়। এ প্রথার মাধ্যমে রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের জমির উপর স্থায়ী মালিকানা প্রদান করা হয়। ফলে জমিদারদের স্বার্থ সুরক্ষিত হয়। ধীরে ধীরে তারা ধনিক শ্রেণীতে পরিণত হন। অন্যদিকে বংশ পরম্পরায় বসবাস ও চাষাবাদ করে আসা প্রজারা জমির পুরনো সত্ত্ব হারায়। ফলে তারা অন্য কারো কাছে তাদের জমি হস্তান্তরে ব্যর্থ হয়। এসব কারণে প্রজাদের জমিদারের দয়ার উপর নির্ভর করতে হতো। অনেক সমালোচনা থাকা সত্ত্বেও এদেশে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রায় ২০০ বছর টিকেছিল। প্রাচীন যুগের জমির মালিকানা সম্পর্কিত তথ্যাদি অপ্রতুল। সেই সময় জনসংখ্যার তুলনায় সম্পদের প্রাচুর্য থাকায় জমির মালিকানার বিষয়টি তখন তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তখন মানুষ তার নিজ বসতবাড়ির চারপাশের পতিত জমি ও জঙ্গল পরিষ্কার করে তাতে চাষাবাদ করত। তিনি জমির মালিক হতেন। জমি হস্তান্তরের বিষয়টি মালিকের স্বীকৃত অধিকার ছিল। কৃষি জমি কৃষকদের স্থায়ী বন্দোবস্ত দেওয়া হতো। তারা বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে ও নিরবচ্ছিন্নভাবে রীতিমাফিক কিংবা রাজা প্রণোদিত আইনের ভিত্তিতে প্রদেয় অর্থ পরিশোধ করে ওই জমি চাষাবাদ করত। যিনি রাজা বা শাসনকর্তা থাকতেন তিনি রাজ্যের একচ্ছত্র অধিপতি ছিলেন। তিনি রাজ কর্মচারীদের মাধ্যমে রাজস্ব আদায় করতেন। প্রাচীন যুগে ভূমির প্রকৃত মালিক কে ছিলেন সে বিষয়ে মতভেদ থাকলেও বিভিন্ন সময়ে ভূমি ব্যবস্থা সম্বন্ধে যেসব তথ্য পাওয়া যায় তাতে অনুমান করা যায় যে রাজা বা রাষ্ট্র এদেশের সব জমির মূল স্বত্বাধিকারী এবং মূল মালিক দুইই ছিলেন। গুপ্ত যুগের যে কয়টি লিপি পাওয়া গেছে তার প্রতিটিতেই দেখা গেছে যে জমি বিক্রেতা হচ্ছেন রাজা বা রাষ্ট্র এবং বিক্রিত জমি ধর্মাচারের উদ্দেশ্যে প্রদত্ত হতো বলে রাজা দান পুণ্যের ১/৬ ভাগের অধিকারী হতেন। তবে রাজা ভূমির অধিকারী হলেও দান বিক্রয়ে যথেচ্ছাচার করতেন না। প্রস্তাবিত জমি দান ও বিক্রিত হলে গ্রামবাসীদের কৃষি ও অন্যান্য কর্মের কোনো অসুবিধা হবে কিনা এসব চিন্তা করা হতো। সুলতানি আমল থেকে ভূমি ব্যবস্থা সম্পর্কিত কিছু তথ্য পাওয়া যায়। বাংলায় সুলতানি শাসকরা শেরশাহ ও কররানী বংশের শাসনামল ছিল মুসলমান শাসকদের রাজত্বকাল। শুরুর দিকে লক্ষণাবধীর মুসলিম শাসকরা হিন্দু ও বৌদ্ধ যুগের প্রবর্তিত ভূমি ব্যবস্থায় অনুসরণ করতেন। পাল ও সেন আমলে যে রাজস্ব আহরণ প্রক্রিয়া শুরু হয় মুসলিম শাসনামলে তার গুরুত্ব বেড়ে যায়। ফলে রাজা ও রায়ত বা কৃষকের মাঝে আরও বেশি করে নানা ধরনের স্বত্বাধিকারী বা ভূস্বামী তৈরি হয়। তারা রাজস্ব আদায়কারী হলেও কার্যত ভূস্বামীই ছিলেন। অনেক সময় তারা বংশানুক্রমিকভাবে ভূমির স্বত্ব ভোগ করতেন। সুলতানি শাসনামলে পরগনা শব্দটি প্রথম প্রচলন হয়। একগুচ্ছ গ্রাম মিলে একটি পরগনা গঠিত হতো। সুলতানি আমলে ভূমি মধ্যস্বত্ব বন্দোবস্ত ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল জায়গির ব্যবস্থা। এর আওতায় জমি বা তালুক বরাদ্দ করা হতো। সুলতানরা আগের মতোই অধিকাংশ ক্ষেত্রে প্রজাদের কাছ থেকে সরাসরি জমির রাজস্ব আদায় করেন, আর এ কর সংগ্রহের কাজে প্রাদেশিক শাসনকর্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ভূমি রাজস্ব আদায়ে অবশ্য মাজমাদার পদবীধারী মধ্যবর্তী একটি শ্রেণীর অস্তিত্ব ছিল।
মাজমাদারি ব্যবস্থাটি প্রতিষ্ঠান হিসেবে কতটা ব্যাপক ও সংগঠিত ছিল তা খুব স্পষ্ট না হলেও সুলতান রাজের রাজস্ব আদায়ের কাজে সম্পর্কিত চাষিদের মাধ্যমে জমির খাজনা সংগ্রহ শুরু করেছিলেন তার সাক্ষ্য পাওয়া যায়। ভারতের প্রাচীন শাসকদের নির্বিধর্ম মধ্যস্বত্ব প্রদানের মতো সুলতানরাও ধর্মীয় ও দাতব্য সংগঠন এবং ব্যক্তিবিশেষকে লাখেরাজ বা নিষ্কর জমির মঞ্জুরি দিতেন, যদিও অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের মঞ্জুরির ভিন্ন ভিন্ন নাম ছিল। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ প্রথম রাজস্ব প্রশাসনের ভিত্তি স্থাপন করেছেন বলে ধারণা করা হয়। ওই সময় সমগ্র রাজস্ব এলাকাকে দেওয়ানিখানা নামক অনেকগুলো প্রশাসনিক ইউনিটে বিভক্ত করা হয়। এগুলোই সেই সময়ের রাজস্ব প্রশাসনের ভিত্তি। পরবর্তী সময়ে এগুলো পরগনা হিসেবে পরিচিত হয়। 1538 সালে দিল্লির সম্রাট শেরশাহ বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহর রাজধানী গৌড় জয় করে তার প্রশাসকদের হাতে তা ন্যস্ত করেন। কিন্তু তিনি বাংলার সর্বত্র তার ক্ষমতা সংহত করতে পারেননি। তার বিরুদ্ধে উচ্ছেদকৃত শাসকদের সমর্থকদের কমপক্ষে 3টি বিদ্রোহের দৃষ্টান্ত রয়েছে। প্রকৃতপক্ষে বাংলার নদী বিধৌত এলাকা সবসময়ই কেন্দ্রীয় সরকারের জন্য একটি সমস্যা ছিল। এই সমস্যা সমাধানকল্পে শেরশাহ বঙ্গদেশকে 19টি সরকারে বিভক্ত করেন। এই 19টি সরকার আবার 32টি মহল বা পরগনায় বিভক্ত হয়। 1538 সালে 200 বছরের পুরনো স্বাধীন সালতানাতের পতনের পর পূর্ব বাংলায় বিরাজমান বিশৃঙ্খলার অবস্থার সুযোগে বারভূঁইয়েরা শক্তি সঞ্চয় করেছিলেন। দাউদ খান কররানীর মৃত্যু এবং মোগলদের দ্বারা রাজধানী তান্ডা অধিকৃত হওয়ার পরে মানসিংহ কর্তৃক ওড়িশা থেকে বিতাড়িত হয়ে খাজা উসমান ও তার ভাইয়েরা বাংলায় আসেন। সাতগাঁও ও ভূষণার মধ্য দিয়ে তারা বুকাইনগরে বর্তমান বৃহত্তর ময়মনসিংহ জেলায় আসেন এবং নিজেদের জন্য একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। এটা স্পষ্ট যে স্বাধীন সালতানাতের পতনের পর এবং বিশেষত শেরশাহর প্রশাসন বিকেন্দ্রীকরণের পর পূর্ব বাংলার ভাটি অঞ্চলে বিশৃঙ্খল অবস্থা এবং সংহতিনাশক শক্তি বিরাজ করেছিল। এ বিশৃঙ্খল সময়ে বারভূঁইয়েরা শক্তি সঞ্চয় করেন এবং ক্ষমতায় অধিষ্ঠিত হন। পরবর্তী সময়ে বাংলার বারভূঁইয়েরা 200 বছর স্থায়ী বাংলার স্বাধীন সালতানাতের উত্তরাধিকারী হন। বারভূঁইয়েরা কোনো রাজ পরিবারের বংশধর ছিলেন না, তারা ছিলেন বড় জমিদার এবং বাংলার স্থানীয় প্রধান। বারভূঁইয়া শব্দটি বড় ভূঁইয়া শব্দের অপভ্রংশ। সেই সময় বাংলায় জমিদার মাত্রই ভূঁইয়া নামে পরিচিত ছিল। তখন বাংলায় ছোট বড় অসংখ্য ভূঁইয়া ছিল, তাদের মধ্যে সবচেয়ে বড় জমিদারদের বারভূঁইয়া বলা হতো। মূলত তারা ছিলেন ভাটি এলাকার লোক এবং ভাটিতেই তাদের উত্থান ঘটেছিল। প্রকৃতপক্ষে বাংলায় আফগান শাসনামল ও মোগল শক্তির উত্থানের মধ্যবর্তী সময়ে এদেশের বিভিন্ন এলাকা বহু জমিদারদের নিয়ন্ত্রণে চলে যায়। তারা কখনো যৌথভাবে এবং বেশিরভাগ সময় পৃথকভাবে মোগল আগ্রাসন প্রতিহত করেছিলেন এবং স্বাধীন বা অর্ধস্বাধীন শাসক রূপে তাদের নিজ নিজ এলাকা শাসন করেছিলেন। সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, কিংবা থাকলেও সেটা ছিল নামমাত্র। এই অবস্থায় বহু ভূঁইয়া বিদ্রোহ করেছিলেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।